রাজ্য সরকারের দায়িত্ব রাজ্যে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা, কিন্তু সেই দায়িত্ব কি পালন করতে পেরেছে রাজ্য সরকার? উত্তরটা না। পার্ক স্ট্রিট থেকে শুরু করে, অভয়া থেকে শুরু করে, কুলতুলি থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে একের পর এক ঘটনা। আমরা গতকাল যে ঘটনা দেখলাম, সেই ঘটনা দেখার পর চমকে উঠেছে গোটা বাংলা। খাস কলকাতায় বাইপাসের ধারে এক তরুণীকে ছুরি দিয়ে কোপানো হলো এবং সেই তরুণীর মৃত্যু হলো। কোথায় বুদ্ধিজীবীরা? কোথায় তাদের মোমবাতিগুলো? আজও রাস্তায় নেই বুদ্ধিজীবীরা। এই ছবি দেখে প্রমাণ করছে কলকাতায় মহিলাদের সুরক্ষা নেই। দেখো, কলকাতার এম বাইপাসের ধারে জনবহুল এলাকা, আর এমন একটা জায়গাতে রাতের ব্যস্ততম সময়ে প্রকাশ্যে তরুণীকে এলো পাথারি কোপ। রক্তাক্ত অবস্থায় তরুণী রাফিয়া শাকিলকে এনআরএসে ভর্তি করা হলেও সে সুরক্ষা হয়নি। এম বাইপাসের ধারে যে তরুণীকে আক্রমণ করা হয়েছিল তাকে এনআরএস হাসপাতালে চিকিৎসা চলছিল তার, এবং রাত পোহাতেই তার মৃত্যু। সকালবেলায় রফিয়া শাকিলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক হাত দূরেই পুলিশের কিয়স্ক। শহরের বুকে প্রকাশ্য রাস্তায় যখন এই ঘটনা ঘটছিল, তখন কোথায় ছিল পুলিশ? একেবারে কাছে, নাকের ডগায় বলা যায় যে পুলিশের কিয়স্ক, আর ওই হচ্ছে ঘটনাস্থল। আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই মুহূর্তে একদম যে রেস্টুরেন্টগুলো রয়েছে ধাবার সামনে, সেই ধাবার সামনে ঘটনাটি ঘটে। চোখের সামনে যারা ঘটনাটা দেখেছেন তাদের বয়ানে উঠে আসছে ঘটনার ভয়াবহতা। বন্ধুদের সঙ্গে কফি খেতে গিয়েছিলেন তানিশা, কিন্তু চোখের সামনে হাড় হিম করা ঘটনা দেখে এখনো সেই ঘোর কাটাতে পারছেন না তিনি। দেখি যে একটা গাড়ি আসে, হাট থেকে 3টে ছেলে বেরোয়, তার সাথে 2টো মহিলা বেরোয়। এবার ছেলেটা যত পৌঁছেই ছুরি নিয়ে, মানে পেপার কাটার নিয়ে, দুবার মেয়েটার হাতে মারে। তারপরে মেয়েটাকে বাজেভাবে এলোপাতাড়ি ভাবে মারা শুরু করে। প্রকাশ্য রাস্তায় এই হাড় হিম করা হত্যার ঘটনায় এক নাবালক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 3 জনকে আটক করেছিল পুলিশ। মোহাম্মদ আরসলাম এবং তার মা শাহজাদি ফারাকুই এবং আরো এক যুবক নাম ওয়াসিম আকরাম। সকালবেলায় এই 3 জনকে গ্রেফতার করা হয়। অন্যতম এই মোহাম্মদ আরসলাম রফিয়া শাকিলকে তার গলায় কোপ মারে। খুনের নেপথ্যে রয়েছে সম্পর্কের টানাপোড়েন ও পারিবারিক ঝামেলা। প্রতিবেশীদের কথাতেও মিলেছে সেই ইঙ্গিত। একটু ঝামেলা চলছিল, তো আমি বলে কিসের জন্য ঝামেলা আছে, তো বলছে এটা মেয়ে লেকারকে ঝামেলা আছে। এটাই ফারুক আনসারি কোনো মহিলার সাথে সম্পর্কে এটা ওই জন্য ওর ওয়াইফ করছিল ঝামেলা। অভয়া কাণ্ডের পর শহরে নারী নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল প্রশাসনের মুখে। যদিও শহর যে এখনো নিরাপদ নয় তার প্রমাণ দিচ্ছে মেট্রোপলিটনের এই ঘটনায়। রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা, এগিয়ে বাংলা, এই তার নিদর্শন। পশ্চিমবঙ্গ নাকি সুরক্ষিত। দেখেন, সেফেস্ট সিটির মানে হচ্ছে যে আমাদের এখানে আইন শৃঙ্খলা ভালো। পার্সোনাল আক্রোশের জন্য অনেকে আসে। দেশের সব থেকে নিরাপদ শহর কলকাতা, বারবার বুক ঠুকে এই কথা বলে সরকার। কিন্তু যেখানে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ফেলে কোপানোর সাহস পাচ্ছে আততায়ীরা, সেখানে এই বিজ্ঞাপনের আদৌ কোনো বাস্তবতা থাকে কি? রিপাবলিক বাংলা। দিনের শেষে পাখিরাও বাসায় ফেরে, কিন্তু আজ থেকে আর ট্যাংরার মানুষগুলো তারা তাদের মাথা গোঁজার ঠাঁয়ে ফিরতে পারবে না। কারণ আজ থেকে শুরু হয়ে গেল ট্যাংরায় সেই বাড়ি ভাঙার কাজ। মানুষগুলো আজ চোখের জল ফেলতে ফেলতে প্রশ্ন করছেন, আমাদের কি ভুল ছিল? সারা জীবন টাকা রোজগার করে কষ্ট করে এই ফ্ল্যাটটা কিনেছি, দায়টা কার? আমরা কোথায় যাব? এই প্রশ্নের উত্তরগুলো আজও দিতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী, কলকাতার মেয়র, কেউ। দেখুন, বৃহস্পতিবার ট্যাংরায় বহুতল ভাঙতে বাধা দিয়েছিলেন বাসিন্দারা। শত চেষ্টা করেও রক্ষা করা গেল না। শুক্রবার বাসিন্দাদের বিক্ষোভ উপেক্ষা করে শুরু হলো বেআইনি বহুতল ভাঙার কাজ। সাদা যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যারা এই বাড়ি কিনেছিলেন তারা কতটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। বহুতলের 6 তলায় এক একটা হাতুড়ির আঘাত যেন আবাসিকদের বুক কাঁপাচ্ছে। কষ্ট করে সঞ্চয় করা টাকা দিয়ে কেনা বাড়ি, আজ সেই বাড়ি পুরসভার নির্দেশে ভাঙা হচ্ছে। চোখের জল কিছুতেই বাঁধ মানছে না। কোথায় যাবেন তারা? আমার বাবা প্রতিবন্ধী, আমরা অনেক টাকা কষ্ট করে জমি আমরা এই বাড়ি কিনেছি, আমরা কোথায় যাব? আমাদের মাথার চাঁদ ওরা কেটে দিচ্ছে।
ট্যাংরার হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু করতে বেগ পেতে হয় পুরকর্মীদের। মাথার ছাদ বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করছেন ট্যাংরার আবাসিকরা। বৃহস্পতিবার থেকে দফায় দফায় উত্তেজনা, শুক্রবারও পুলিশের সঙ্গে তুমুল বচসা বাসিন্দাদের। তারা সম্পূর্ণরূপে সহযোগিতা করতে চাইছেন, কিন্তু তাদের পুনর্বাসন দেওয়া হোক। পুনর্বাসন দেওয়া হলে তাহলেই তারা এই ফ্ল্যাট ছাড়বেন বা এই বাড়ি ছাড়বেন, এমনটাই বলছেন তারা। বহুতলের গেট আগলে পুরকর্মীদের বাধা দিতে দেখা যায় ফ্ল্যাটের মালিকদের। পুনর্বাসনের কোনো ঠিক ঠিকানা নেই। ভবিষ্যৎ কি হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না তারা। ট্যাংরা ক্রিস্টোফার রোডে হেলে পড়া বহুতল, পরীক্ষা নিরীক্ষার পরই সাদা বহুতলটি ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা। পুনর্বাসনের আশ্বাস দিয়েও বিক্ষোভকারীদের পাল্টা এফআইআর এর ভয় দেখালেন মেয়র ফিরহাদ হাকিম। যারা হই হই করছেন তারাও সরকারি কাজে বাধা দিচ্ছেন, সেই অভিযোগে তাদের এগেনস্টও এফআইআর হয়। করবো না, নিয়ম অনুযায়ী পুরোটাই ভেঙে দেওয়া উচিত, কিন্তু আমরা দেখে নিচ্ছি যদিও ভেঙে দিই পুরোটা, তাহলেও সেই গরিব মানুষের জন্য তারা যদি অ্যাপ্লিকেশন করেন এবং বাড়ির মালিক যে তিনিও যদি আগ্রহ দেখান, তাহলে আমরা সবার জন্য ওখানে বাংলার বাড়ি করব। যেখানে পুরসভার ব্যর্থতা পদে পদে স্পষ্ট, সেখানে আবাসিকদের কথা না ভেবে রীতিমতো হুমকির সুর ফিরহাদের গলায়। আর কতটা নির্লজ্জ হবে এই কলকাতা পুরসভা? প্ল্যান ছাড়া কলকাতায় প্রচুর বিল্ডিং আছে, এই প্ল্যান ছাড়া কলকাতায় প্রচুর বিল্ডিং আছে। আপনার কাজ ছিল খুঁজে বার করা, আপনি খুঁজে তো বার করতে পারেননি। একের পরে যখন বাড়ি হেলে যাচ্ছে আপনি তখন আপনার দেখাচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছেন। মানুষের ক্ষমতা রয়েছে আপনার চেয়ে অনেক বেশি। আপনাদের অন্যায়ের জন্যই আজ পশ্চিমবাংলায় এই মানুষগুলো পথে বসে যাচ্ছে। দায়ী আপনারা, এর দায় আপনাদের নিতে হবে। হারাতে বসেছেন মাথার উপরে ছাদ। পুরসভার কি কোনো দায় নেই? টাকা মিলতেই চোখ কান বুজে নিয়েছে প্রশাসন। এই আবাসিকদের কথা ভাববে কে? ওদের প্রশ্নের উত্তরই বা কে দেবে? এলিনা ভট্টাচার্য, রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাজেট অধিবেশনের আগে বিরোধীদের একযোগে খোঁচা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 বছরের মধ্যে এই প্রথম কোনো বিদেশি শক্তি আগুনে স্ফুলিঙ্গ জ্বালাতে পারেনি সংসদে। খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। কাদের দিকে ইঙ্গিত ভালোই বুঝতে পারছেন, দেখুন। ये पहला सत्र मैं पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। বাংলাদেশে ইউনুস আর জর্জ সোরসের মিত্রতা এখন বিশ্বের কাছে ওপেন সিক্রেট। সোরসের কথা মতো উঠবে বসবে ইউনুস। সোরসের কথাতেই বাংলাদেশকে কিলো দরে বিক্রি করতে প্রস্তুত অপদার্থ ইউনুস। ঠিক তখনই দেশবাসীকে বাজেট অধিবেশনের আগে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, 10 বছরের মধ্যে এই প্রথম অধিবেশন হতে চলেছে যেখানে কোনো বিদেশি ইন্ধন নেই। 10 साल से 14 से देखना, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते और यहां उसको हवा देने वालों की कोई कमी नहीं है। ये पहला सत्र मैं पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। প্রধানমন্ত্রীর এই বিদেশি ইন্ধন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিশ্বগুরু বাইরে বলতে ভালোবাসেন, পার্লামেন্টের ভেতরে নয়। উনি পার্লামেন্টে ঢোকার আগে এই কথাটা বলেছেন। প্রশ্ন হচ্ছে, আমরা প্রশ্ন করছি না, ভারতবর্ষকে প্রশ্ন করছে যাকে গলা জড়িয়ে বন্ধুত্ব মেনে তার নির্বাচনী প্রচার করেছিলেন সেই ভদ্রলোকেরা ভারতবর্ষের যারা পড়ুয়া, ভারতবর্ষের লোকেরা যারা অন্য দেশে আমেরিকায় যারা কাজ করছেন তাদের উপরে রোক লাগাচ্ছেন। ওটা আমাদের বলতে হচ্ছে না। সরোস সহ এই যে আপনার ডিপ স্টেট যারা রয়েছে, সেই ডিপ স্টেটের যেভাবে পতন ঘটেছে এবং তাতে একদল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনৈতিক শক্তি, সেই শক্তিরা পিতৃহারা হয়ে গেছে। এখন আর কোনো বৈদেশিক শক্তি ভারতবর্ষের কোনো ইস্যুকে নিয়ে কোনো ইন্ধন যোগাতে পারছে না, কোনো আগুন জ্বালাতে পারছে না। এই সংসদের অধিবেশন এই জন্যই দেখতে পাচ্ছেন যে বিরোধীরা ছন্ন ছাড়া, বিরোধীরা কোনো ইস্যু পাচ্ছে না আর
কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার। উনি কোনো রাষ্ট্রকে নির্দেশ করছেন না এখানে। বিদেশি ইন্ধন বলতে ডিপ স্টেটের ফাংশনিং কথা উনি বলছেন, যেটা আমাদের কালচারের সঙ্গে সাধারণত যায় না। ডিপ স্টেটটা বেসিক্যালি কন্ট্রোল করছেন জর্জ সোরস। এই জর্জ সোরসের নামটা উনি তো নিতে পারবেন না, কারণ জর্জ সোরস পার্লামেন্টের মেম্বার নয়, ভারতবর্ষের মানুষও নয়, হি ইজ আ হাঙ্গেরিয়ান জু। সুতরাং উনি এটা জাস্ট একটা কোভার্টলি বলার চেষ্টা করেছেন যে বিদেশি অনুপ্রবেশ মানে চিন্তা ভাবনায় যে অনুপ্রবেশ, সেই চিন্তা ভাবনার অনুপ্রবেশটা এখানে ঘটছে। বাংলাদেশে অরাজকতার মূলে যারা, তাদের তোয়াজ করে চলছে রাহুল গান্ধীর মতো বিরোধীরা। তবে প্রধানমন্ত্রীর কথাতে স্পষ্ট, দেশের সার্বভৌমত্বে কোনো বিদেশি শক্তির নাক গলানো বরদাস্ত করবে না ভারত। রিপাবলিক বাংলা। 2025-এর সবচেয়ে বড় বাজেট, কিসের দাম কমবে, কিসের দাম বাড়বে, শনিবার সকাল থেকে রিপাবলিক বাংলার সাথে দেখুন সবচেয়ে বড় বাজেটের কভারেজ। বাজেট 2025 রিপাবলিক বাংলার সাথে।